হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই ও বোনেরা থার্ড সেম মেজর বেঙ্গলি নিয়ে এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আজকে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের অন্যতম একটা জায়গাটি কি না, রবীন্দ্র উত্তর আধুনিক কবি। তো তোমরা যদি সিলেবাসের দিকে উঁকি দাও তাহলে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটি থেকে, অর্থাৎ রবীন্দ্র উত্তর আধুনিক কবির জায়গাটা থেকে মোট 7 জন কবি সম্পর্কে কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই 7 জন কবি কে কে? একটা হচ্ছে বুদ্ধদেব বসু, একটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, একটা হচ্ছে জীবনানন্দ দাশ, একটা সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে এবং সমর সেন। এই 7 জন কবি সম্পর্কে কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। প্রথমে একটু তোমাদের আমি বলে রাখি, এই যে রবীন্দ্র উত্তর আধুনিক কবি, এই জায়গাটা মানে কি? রবীন্দ্র উত্তর আধুনিক কবি মানে হচ্ছে, দেখো, রবীন্দ্র উত্তর, উত্তর মানে হচ্ছে পরবর্তী বা পরে, পূর্বে মানে হচ্ছে আগে, উত্তর মানে হচ্ছে পরে। তাহলে রবীন্দ্র উত্তর মানে কি? রবীন্দ্র উত্তর মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী যে সকল কবিগুলো, তাদেরকে নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো তোমাদের সিলেবাসে রবীন্দ্র পরবর্তী যুগের কজন কবি রয়েছে না, 7 জন কবি সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো, প্রথমে আমি তোমাদের পিডিএফটা দেখিয়ে নিই। খুব সুন্দরভাবে পুরো জায়গাটা কিন্তু আলোচনা করা রয়েছে, ঠিক আছে? প্রশ্ন উত্তরও আলোচনা রয়েছে। একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি করো, দেখবে কোনো জায়গাতে কিন্তু তোমাদের ডাউট থাকবে না, ঠিক আছে? দেখো, একদিনে তো 7 জন কবি সম্পর্কে আলোচনা করা তো সম্ভব হবে না। তাই আজকের ক্লাসে আমরা বুদ্ধদেব বসু সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। পাশাপাশি একটা 5 নাম্বারের প্রশ্নের অ্যান্সারও কিন্তু আজকের এই ক্লাসের মধ্য থেকেই লিখে নেব। প্রশ্নটা কি না, বুদ্ধদেব বসুর কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করব আজকের ক্লাসের মধ্য থেকে। এটি কিন্তু পরীক্ষাতে আসতেও পারে। তারপরে আমরা প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, সমর সেন, এগুলো আমরা ধীরে ধীরে পরপর ভিডিও ক্লাসের মধ্য দিয়ে পুরো টপিকটা কিন্তু আলোচনা করে আমরা এই রবীন্দ্র উত্তর আধুনিক কবির পর্শনটা কিন্তু শেষ করব। তাহলে আজকের আলোচনার টপিক থাকছে বুদ্ধদেব বসু। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে, কাজেই একটু মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি করো, দেখবে তোমাদের কোনো রকম কিন্তু কোনো অসুবিধা থাকবে না। ওকে, তাহলে আলোচনা শুরু করা যাক। আলোচনার প্রথম আমরা কি দেখব না, বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ সমূহ। বুদ্ধদেব বসু মোটামুটি 18টি কাব্যগ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। দেখো, এখানে একটা বিষয় মনে রাখার একটা জায়গা, কেমন না, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে বুদ্ধদেব বসুর কোন জায়গাটা আমরা বেশি করে পড়ব, তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে। বুদ্ধদেব বসু শুধু যে কাব্যগ্রন্থ লিখেছেন সেটা কিন্তু নয়, ইনার অনেক নাটক আছে, অনেক প্রবন্ধ আছে, অনেক গল্প গ্রন্থ আছে, তার উপর আবার ভ্রমণ কাহিনীমূলক রচনাও কিন্তু রয়েছে। কিন্তু আমরা সব থেকে বেশি জোর দিয়ে পড়ব ইনার কাব্যগ্রন্থগুলোকে কেন্দ্র করে। ইনার কাব্যগ্রন্থগুলো যদি আমরা মোটামুটি ভালো করে পড়ে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা পরীক্ষাতে অনায়াসেই কিন্তু প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার বুদ্ধদেব বসু থেকে যদি আসে, তো ইনার কাব্যগ্রন্থ থেকেই সাধারণত পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক আছে? ওকে, তো একটু দেখে নাও যে 1908 সালে ইনি জন্মগ্রহণ করছেন বুদ্ধদেব বসু, এবং 1974 সালে কিন্তু ইনি মারা যাচ্ছেন। তাহলে দেখো, এরপর কাব্যগ্রন্থ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানবো। সব থেকে বেশি মনে রাখার জায়গা কোনটা না, উনার প্রথম কাব্যগ্রন্থ কোনটা এবং শেষ কাব্যগ্রন্থ কোনটা, এটা খুব ভালো করে মনে রাখবে, এবং এই কাব্যগ্রন্থটার প্রকাশকাল, সময়টা কত, ঠিক আছে? তাহলে দেখো, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে মর্মবাণী, যেটা প্রকাশিত হচ্ছে 1925 সালে, এবং শেষ কাব্যগ্রন্থ হচ্ছে স্বাগত বিদায়, যেটা 1971 সালে কিন্তু প্রকাশিত হচ্ছে। তারপর হচ্ছে বন্দির বন্দনা 1930, এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? বন্দির বন্দনা কার লেখা এবং তার প্রকাশকাল, এইভাবে পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। তাহলে বন্দির বন্দনা কার লেখা? বুদ্ধদেব বসুর লেখা, যেটা 1930 সালে প্রকাশিত হচ্ছে। তারপর হচ্ছে একটি কথা 1932, পৃথিবীর প্রতি 1933, কঙ্কাবতী 1937, আমি চঞ্চল হে 1937, পরিক্রমা 1938, নতুন পাতা 1940, তারপরে রয়েছে একটি পয়সায় একটি 1942, তারপরে 22শে শ্রাবণ। খুব ভালো করে এটা মনে রাখবে, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখবে। কেন মনে রাখবে সেটা একটু পরে আমি বলছি, যখন এখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা করবো। হ্যাঁ, 22শে শ্রাবণ 1942,
দময়ন্তী 1943, তারপরে রূপান্তর 1944, দ্রৌপদীর শাড়ি ভালো করে মনে রাখবে। এই কাব্যগ্রন্থ কার লেখা? বুদ্ধদেব বসু, প্রকাশকাল 1948। শীতের প্রার্থনা বসন্তের উত্তর, এটা কিন্তু পুরোটাই একটা কাব্যগ্রন্থের নাম, হ্যাঁ, যেটা প্রকাশকাল হচ্ছে 1955। যে আঁধার আলোর অধিক, এই কাব্যগ্রন্থটা 1958 সালে প্রকাশিত হচ্ছে বুদ্ধদেব বসুর। তারপর হচ্ছে মরচে পড়া পেরেকের গান 1966, একদিন চিরদিন 1971, এবং শেষ যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অর্থাৎ 18তম, স্বাগত বিদায় 1971 সালে যেটা প্রকাশিত হচ্ছে। তাহলে মোটামুটি এই 18টি কাব্যগ্রন্থের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট বলে দিলাম দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা বসন্তের উত্তর, ঠিক আছে, মরচে পড়া পেরেকের গান, স্বাগত বিদায়, 22শে শ্রাবণ, পরিক্রমাটা হালকা মনে রাখবে, কঙ্কাবতী একটু মনে রাখবে হালকা করে, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট হবে বন্দির বন্দনা, মর্মবাণী। মোটামুটি এইগুলো এই কাব্যগ্রন্থগুলো এবং সালগুলো কোন সালে প্রকাশিত হচ্ছে এটা একটু মনে রাখবে, যেগুলো আমি হাইলাইট করলাম, ঠিক আছে। ওকে, এরপরে এখান থেকে আরেকটা মনে রাখার বিষয়, সেটা কি না, দেখো উনি তো অনেক উপন্যাস লিখেছেন, অনেক প্রবন্ধও লিখেছেন, অনেক নাটকও লিখেছেন। সেখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে তার প্রথম নাটক কোনটা, তার প্রথম উপন্যাস কোনটা, তার প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা, তার লেখা প্রথম কবিতা কোনটা, এইরকম ভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো বুদ্ধদেব বসুর প্রথম লেখা কবিতা কোনটা? দেখো বুদ্ধদেব বসুর প্রথম কবিতা হচ্ছে যাত্রী, কবিতার নাম হচ্ছে যাত্রী, যেটা প্রকাশিত হচ্ছে নারায়ণ পত্রিকায়, ঠিক আছে, মনে রাখবে। কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? নারায়ণ পত্রিকায় বুদ্ধদেব বসুর প্রথম কবিতা যাত্রী প্রকাশিত হচ্ছে। কত বঙ্গাব্দে? না 1328 বঙ্গাব্দে। যদি বলা হয় কত সালে, তখন হবে 1921 সালে। কোন সংখ্যায় প্রকাশিত হচ্ছে? না ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হচ্ছে। তাহলে কি হলো না, বুদ্ধদেব বসুর লেখা প্রথম কবিতা যাত্রী, এটি 1328 বঙ্গাব্দে বা 1921 সালে ফাল্গুন সংখ্যায় নারায়ণ পত্রিকায় প্রকাশিত হয়। ক্লিয়ার জায়গাটা? ওকে, এবার ইনার একটু জন্মসাল আমরা জেনে নেব, কোথায় জন্মগ্রহণ করেছিল এবং তার পিতামাতার নাম আমরা একটু জেনে নেব, ঠিক আছে। দেখো জন্ম কোথায় বা কত সালে তিনি জন্মগ্রহণ করছেন? না বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর বাংলাদেশের অন্তর্গত কুমিল্লা জেলায় বুদ্ধদেব বসু কিন্তু জন্মগ্রহণ করছেন। পিতার নাম হচ্ছে ভূদেব বসু, মাতার নাম হচ্ছে বিনয় কুমারী দেবী। যদিও অতটা ইম্পর্টেন্ট না, তবুও একটু জেনে রাখা বেটার, কারণ ইনার সম্পর্কে যখন আমরা পড়ছি তখন ওনার জন্ম, পিতা মাতা একটু তো জেনে রাখতেই হবে, ঠিক আছে। এবার আমরা একটু দেখে নেব যে বুদ্ধদেব বসুকে বেশ কিছু আখ্যায় ভূষিত করা হয়, ঠিক আছে। কি কি আখ্যায় ভূষিত করা হয়, না কি কি বলা হয় ওনাকে? না ইনাকে বলা হয়, বুদ্ধদেব বসুকে চির যৌবনের কবি বলা হয়। আবার কি বলা হয়? যৌবন বসন্তের কবি বলা হয়। আবার কি বলা হয়? অশ্লীল লেখক। এই অশ্লীল লেখকটা তার দুটো উপন্যাসের জন্য, ঠিক আছে। একটা উপন্যাস হচ্ছে রাতভর বৃষ্টি, রাতভর বৃষ্টি, আর একটা হচ্ছে কি বলতো, গোলাপ, গোলাপ কেন কালো। এই যে দুটো উপন্যাস, রাতভর বৃষ্টি এবং গোলাপ কেন কালো, এই দুটো উপন্যাসের জায়গাতে আমরা যদি এই দুটো উপন্যাস তোমরা যদি পড়ো, তাহলে ব্যাপক আকারে একটা অশ্লীলতার জায়গা রয়েছে। এই অশ্লীলতার কারণে কিন্তু কি বলবো, একটা জটিলতা ধারণ করেছিল, আদালত পর্যন্ত বিষয়গুলো কিন্তু পৌঁছে গিয়েছিল। সেই জন্য কিন্তু এনাকে অশ্লীল লেখকও বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে এনাকে রোমান্টিক লেখক বলা হয়ে থাকে, সাহিত্যের সব্যসাচী বলা হয়ে থাকে এনাকে, এবং প্রেমের লেখক বলা হয়ে থাকে। দেখো বুদ্ধদেব বসু কিন্তু নিজেই স্বীকার করেছিলেন বা তিনি বলেছিলেন যে আমার প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু ভালোবাসার ছোঁয়া আছে। আমি ভালোবাসার কথা বুনে, ভালোবাসার ছন্দ তৈরি করে কিন্তু কবিতাগুলো লেখি। এনার রচনার শৈলীর মধ্যে ভালোবাসা কিন্তু জড়িয়ে থাকেই, প্রেম জড়িয়ে থাকেই। এনার লেখার অন্যতম সুর হচ্ছে প্রেম, ভালোবাসা, ঠিক আছে। তাই এনাকে প্রেমের লেখকও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আছে সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়, তাহলে আমরা বলতে পারবো বুদ্ধদেব বসুকে। যদি বলা হয় যৌবন বসন্তের কবি কাকে বলা হয়, তাহলে আমরা বলতে পারবো বুদ্ধদেব বসুকে। কেউ জীবনানন্দ দাশ লিখে দেবে না আবার। যদি আমরা বলি চির যৌবনের কবি কাকে বলা হয়, বুদ্ধদেব বসুকে। কাকে অশ্লীল লেখক বলে ভূষিত করা হয়েছিল,
বুদ্ধদেব বসুকে রোমান্টিক লেখক হিসেবেও কিন্তু আমরা পেয়ে থাকি। এই রোমান্টিক লেখক, প্রেমের লেখক, এগুলো সাধারণত আসবে না। যদি আসে তো এরকম আসতে পারে যে সাহিত্যের সব্যসাচী কাকে ভূষিত করা হয়, আখ্যায় কাকে ভূষিত করা হয়। বুদ্ধদেব বসুকে যৌবন বসন্তের কবি আখ্যায় কাকে ভূষিত করা হয়? বুদ্ধদেব বসুকে চির যৌবনের কবি আখ্যায় কোন কবিকে ভূষিত করা হয়? বুদ্ধদেব বসুকে। ক্লিয়ার জায়গাটা? ওকে, এগুলো একটু ভালো করে মনে রাখবে। আমরা একটু কনসেপ্টটা হালকা করে একটু ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে প্রশ্ন উত্তরে যাব। বুদ্ধদেব বসুর তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। হ্যাঁ, ছদ্মনাম তিনি সাধারণত দুটো ছদ্মনামই ব্যবহার করতেন। একটা হচ্ছে বিপ্রদাস মিত্র, আর একটা হচ্ছে বিবু ব। ঠিক আছে, অদ্ভুত একটা ছদ্মনাম বিবু ব, তো একটু মনে রাখবে বিপ্রদাস মিত্র এবং বিবু ব। তো এই বিপ্রদাস মিত্রের জায়গা থেকে একটা ছোট্ট একটা তথ্য তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, ইনকেসের ব্যাপারে যদি চলে আসে তাহলে যেন লিখতে পারো। সেটা কি, এই যে তার ছদ্মনাম, হ্যাঁ, বিপ্রদাস মিত্র, এই ছদ্মনামকে কেন্দ্র করেই কিন্তু তিনি একটা উপন্যাসও রচনা করেছিলেন যার নাম হচ্ছে চৌরঙ্গী। ঠিক আছে, যেটা 1935 সালে প্রকাশিত হচ্ছে। দেখো, বুদ্ধদেব বসু বিপ্রদাস মিত্র ছদ্মনামে চৌরঙ্গী 1935 উপন্যাসটি রচনা করেন। এটা একটু মনে রাখ। ওকে, এরপরে একটু আগে যেটা বললাম যে তার প্রথম উপন্যাস কোনটা, তার প্রথম গল্প গ্রন্থ কোনটা, তার প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা, তার প্রথম ভ্রমণ কাহিনীমূলক রচনা কোনটা, সেগুলো আমরা একটু দেখে নেবো এক নজরে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, দেখো, প্রথম উপন্যাস, বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস কোনটা? না, বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস হচ্ছে সাড়া। খুব ভালো করে মনে রাখবে, যেটা প্রকাশিত হচ্ছে 1930 সালে। প্রথম গল্প গ্রন্থ কোনটা? অভিনয় অভিনয় নয়, এটা কিন্তু পুরোটা, এমনটা ভাববে না যে অভিনয় একটা অভিনয় নয় একটা, না। দেখো, কোটেশন কিন্তু পুরোটাতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তার প্রথম গল্প গ্রন্থ কার? না, বুদ্ধদেব বসুর। কি না, অভিনয় কমা অভিনয় নয়, এটাও প্রকাশিত হচ্ছে 1930 সালে। তারপর হচ্ছে তার প্রথম প্রবন্ধ, নট প্রবন্ধ গ্রন্থ, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। যদি মনে করো প্রশ্ন দিয়ে দিল যে বুদ্ধদেব বসুর প্রথম প্রবন্ধ কোনটি, তখন যদি তোমরা লেখো হঠাৎ আলোর ঝলকানি, নাম্বার কিন্তু কেটে গেল। কি হবে না, কবি সুকুমার রায়, যেটা 1926 সালে প্রকাশিত। এরপরে যদি বলা হয় প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা, তখন হবে হঠাৎ আলোর ঝলকানি, যেটা 1935 সালে প্রকাশিত। তাহলে প্রথম প্রবন্ধ গ্রন্থ গুলিয়ে ফেলবেন। প্রথম প্রবন্ধ হচ্ছে কবি সুকুমার রায় 1926, প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কোনটা? হঠাৎ আলোর ঝলকানি 1935। ক্লিয়ার? ওকে, আরেকটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম ভ্রমণ কাহিনী, সেটা হচ্ছে সিন্ধু তীরে, যেটা 1937 সালে প্রকাশিত হচ্ছে। ওকে ওকে, এরপরে 5 নাম্বারের যেটা আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর কাব্যের বৈশিষ্ট্য। ওকে, এরকম ভাবে আসতে পারে যে বুদ্ধদেব বসুর কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো, সেখানে হয়তো 5 নাম্বারের চলে এলো। তাহলে 5 নাম্বার আমরা লিখবো কিভাবে? তাহলে 5টা বৈশিষ্ট্য আমাদেরকে দিতে হবে তার কাব্যের, 5 নাম্বারের 5টা বৈশিষ্ট্য, ব্যাস কাফি। তো এখানে সরাসরি 5টা বৈশিষ্ট্য আমি তুলে ধরেছি। তোমরা যদি ইনকেসের ব্যাপারে পরীক্ষাতে চলে আসে যে 5টা বৈশিষ্ট্য লেখো বুদ্ধদেব বসুর কাব্যের, তাহলে কি বলতো, আমরা কি করব না, প্রথমে একটু ভূমিকা অংশ দিয়ে নেব, যে বুদ্ধদেব বসুর জন্মসালে তো কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইনি শুধুমাত্র কাব্যিক নয়, ইনি একাধারে নাট্য রচনা করেছেন, একাধারে তিনি প্রাবন্ধিক, একাধারে তিনি উপন্যাসিক। এইভাবে তিনি সাহিত্যের জগতে অন্যতম একটা উজ্জ্বল নক্ষত্র। এইভাবে আমরা ভূমিকা অংশটা প্রথমে দিয়ে নেব, তারপর আমরা পয়েন্ট করব বুদ্ধদেব বসুর কাব্যের বৈশিষ্ট্যগুলি হলো। তারপরে পরপর আমরা 5টা পয়েন্ট দেবো। এখানে 5টা পয়েন্ট আমি আলোচনা করছি, তোমরা সুন্দর করে খাতাতে লিখে নেবে। 1 নাম্বার কি না, 19 শতক থেকে বেশ কয়েকজন কবি দেহাত্মবাদী ভাবনার কবিতা লিখলেও বুদ্ধদেবের কবিতায় রয়েছে দেহ সম্ভোগের বর্ণনা। হ্যাঁ, এই সময়টাতে দেহাত্মবাদী ভাবনার কবিতা অনেকগুলো ছিল, কিন্তু বুদ্ধদেব বসুর কবিতায় আমরা দেহ সম্ভোগের বর্ণনা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা দিয়ে দেবো, এই দেহ সম্ভোগের বর্ণনা আমরা বুদ্ধদেব বসুর কোন কবিতায় পাই? না, প্রেমিক কবিতায় পেয়ে থাকি। হয়ে গেল একটা তার কাব্যের বৈশিষ্ট্য। ওকে, 2nd নাম্বার কাব্যের বৈশিষ্ট্য কি তার? না, কবির নায়িকারা বাস্তবের নারী। ওকে, তার প্রতি প্রেমের স্থূলতা থাকলেও কবি প্রথম থেকেই অমৃতের জন্য কাতর। হাইফেন দিয়ে আমরা একটা কোটেশন নিচে লিখবো খাতার মাঝ বরাবর আলাদা কালিতে। কি না, বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার,
অমৃতের তরে। ওকে, দুটো বৈশিষ্ট্য হয়ে গেল। 3 নাম্বার বৈশিষ্ট্য কি না, বিশ্ব সৃষ্টি রহস্য সম্পর্কে কবি বুদ্ধদেবের আগ্রহ লক্ষ্য করা যায়। দ্রৌপদীর শাড়ি কবিতায় দেখা যায় কি দেখা যায় না, আমরা কোটেশন দিয়ে মানে হাইফেন দিয়ে নিচে একটা কোটেশন দিয়ে একটা লাইন লিখে দেবো কি না, মন্ত্র পড়া অন্তরাল দিল না তবু সাড়া, অসম্ভব দ্রৌপদীর অন্তহীন শাড়ি। ঠিক আছে, হয়ে গেল চতুর্থ। এরপরে নেক্সট বৈশিষ্ট্য কি, নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধদেবের কবিতায় ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা আছে। কেমন না, প্রথম দিকে মিলযুক্ত মুক্তকের সার্থক ব্যবহার, পরের দিকে গদ্য ছন্দ ও মধ্য মিলের প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। এই যে মুক্তকের, তোমরা গদ্য ছন্দ শুনে থাকবে, এই যে মুক্তকের এটা মানে কি, মুক্তকের মানে হচ্ছে মুক্ত ছন্দ। ঠিক আছে, মুক্তকের মানে হচ্ছে মুক্ত ছন্দ। তোমরা যখন 4th সেমিস্টারে উঠবে, তোমাদের 4th সেমিস্টারের সিলেবাস যদি দেখো, তাহলে তোমাদের 4th সেমিস্টারে ছন্দ অলঙ্কার এবং ভাষাতত্ত্ব রয়েছে। ঠিক আছে, তাহলে 4th সেমিস্টারে তোমাদেরকে যখন ছন্দ অলঙ্কার পড়ানো হবে বা তোমরা যখন পড়বে, তখন তোমরা সেখানে পরীক্ষাতে দেখবে পার্থক্য নিরূপণ করতে দেবে যে মুক্ত ছন্দ এবং গদ্য ছন্দের পার্থক্য, মুক্ত ছন্দ কাকে বলে, গদ্য ছন্দ কাকে বলে, তখন সেটা আমরা আলোচনা করব, এখানে আলোচনার বিষয় নয়। তো এখানে মুক্তকের মানে কি না, এখানে মুক্তকের মানে হচ্ছে মুক্ত ছন্দের কথা বলা হচ্ছে। তাহলে বুদ্ধদেব বসুর কবিতাগুলোতে আমরা প্রথম দিকে মুক্ত ছন্দের সার্থক প্রয়োগ পাচ্ছি যেটা মিলযুক্ত, এবং পরবর্তী দিকে আমরা গদ্য ছন্দ ও মধ্য মিলের প্রতি আগ্রহ আমরা লক্ষ্য করতে দেখছি কিন্তু ওনার কবিতা। ঠিক আছে, তাহলে প্রথম দিকে মুক্ত শব্দের ব্যবহার দেখা যাচ্ছে, শেষের দিকটাতে বা পরের দিকটাতে গদ্য ছন্দের ব্যবহার দেখা যাচ্ছে। এই তো ক্লিয়ার জায়গাটা। ওকে, শেষ যে আমাদের 5 নাম্বার বৈশিষ্ট্য বুদ্ধদেব বসুর কাব্যের, সেটা কি না, চিত্রকল্প প্রয়োগ, চিত্রময়তা সৃষ্টিতে কবি সামর্থ্যের পরিচয় দিয়েছেন, শব্দ প্রয়োগে কোনো রকম সূচিবায়ুকে গণ্য করেননি তিনি। ক্লিয়ার জায়গাটা। তাহলে 5টা বৈশিষ্ট্য হয়ে গেল। যদি মনে করো বুদ্ধদেব বসুর কাব্যের বৈশিষ্ট্য লিখতে বলা হয় 5 নাম্বার, এটা তো আর 10 নাম্বারের আসবে না, এলে 5 নাম্বারেরই আসবে। তাহলে তোমরা ইজিলি সুন্দর করে 5টা বৈশিষ্ট্যের প্রথমে একটু ভূমিকা দিয়ে নেবে, ব্যাস হয়ে গেল, তাই না? তাহলে বুদ্ধদেব বসু কাব্যের বৈশিষ্ট্য আমরা আলোচনা করে নিলাম। তাহলে মোটামুটি পুরো জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইটুকু জায়গা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। শেষে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বুদ্ধদেব বসুর কয়েকটা গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম এবং গুরুত্বপূর্ণ নাটকের নাম, এটা একটু মনে রাখবে। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জানবো, এগুলো একটু সুন্দর করে খাতাতে তোমরা লিখে নেবে। দেখো প্রথম প্রশ্ন কি না, বন্দির বন্দনা কাব্যের কয়েকটি জনপ্রিয় কবিতার নাম লেখো। এইরকম কিন্তু প্রশ্ন আসবে। এই যে কাব্যগ্রন্থগুলো, এই কাব্যগ্রন্থগুলোর ভিতরে তো কাব্যগ্রন্থ মানে কি, কাব্যগ্রন্থ মানে হচ্ছে কি বলতো, এর ভিতরে অনেকগুলো কবিতা যখন একসাথে সম্মিলিত হয়ে একটা বই হয়, তখন সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ। তাহলে এই যে বন্দির বন্দনা তো একটা কাব্যগ্রন্থ, 1930 সালে প্রকাশিত হচ্ছে। এই বন্দির বন্দনা কাব্যগ্রন্থের কয়েকটা জনপ্রিয় কবিতার নাম লিখতে হবে। 1 নাম্বার হচ্ছে সাভ্রষ্ট, কালস্রোত। তারপর হচ্ছে কি না, মৈত্রীর প্রত্যাখ্যান। ওকে, তাহলে কি কি হলো বন্দির বন্দনা থেকে জনপ্রিয় কবিতা, সাভ্রষ্ট, কালস্রোত, মৈত্রীর প্রত্যাখ্যান। ক্লিয়ার জায়গাটা। ওকে, 2 নাম্বার প্রশ্ন কি, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে চিল্কার সকাল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এরকম আসবে পরীক্ষাতে। চিল্কার সকাল কবিতাটি নতুন পাতা কাব্যগ্রন্থের অন্তর্গত। নতুন পাতা কাব্যগ্রন্থটি কার লেখা, বুদ্ধদেব বসুর লেখা। চিল্কার সকাল কবিতাটি কার লেখা, বুদ্ধদেব বসুর লেখা। ঠিক আছে, এবার 22শে শ্রাবণ একটু আগে যেটা বললাম, বুদ্ধদেব বসুর যে কাব্যগ্রন্থটা আছে, সেটা কেন ইম্পর্টেন্ট আমি এখন দেখো কেন প্রশ্ন এইভাবে দেবে, রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রথম জন্মদিনে বুদ্ধদেব বসু কোন কবিতাটি রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যান, তারপরে ওনার প্রথম যখন জন্মদিন পালন করা হয়, ওই সময়ে তিনি কোন কবিতাটা রচনা করেছিলেন, কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হচ্ছে, বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, প্রকাশিত না, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রথম জন্মদিনে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি রচনা করেছেন। ক্লিয়ার। এই রবীন্দ্রনাথের প্রতি পরীক্ষাতে দিতেই পারে, রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি কার লেখা, বুদ্ধদেব বসুর লেখা। এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত না, দেখো 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা। ক্লিয়ার। তাহলে কি হলো, আলটিমেটলি রবীন্দ্রনাথের মৃত্যুর পর বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিনে একটা কবিতা লিখছেন, সেই কবিতাটার নাম হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি। এই রবীন্দ্রনাথের প্রতি যে কবিতাটা আছে, এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত। ক্লিয়ার জায়গাটা।
4 নম্বর প্রশ্ন কি রয়েছে, না বুদ্ধদেব বসুর ইলিশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না বুদ্ধদেব বসুর ইলিশ কবিতাটি দময়ন্তী কাব্যগ্রন্থের অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন কি, না বুদ্ধদেব বসুর বিখ্যাত কবিতা সংকলন গ্রন্থটির নাম কি? ভালো করে মনে রাখবে। তাহলে বুদ্ধদেব বসুর বিখ্যাত কবিতা সংকলনটির নাম কি? আধুনিক বাংলা কবিতা। ক্লিয়ার? ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, না বুদ্ধদেব বসুর কাব্য নায়িকার নাম কি? বুদ্ধদেব বসুর কাব্য নায়িকার নাম হচ্ছে কঙ্কাবতী। কঙ্কাবতী বলে একটা তার কাব্যগ্রন্থও আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, 7 নাম্বার, না শীত রাত্রির প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর কি হবে, না এই শীত রাত্রির প্রার্থনা কবিতাটি শীতের প্রার্থনা বসন্তের উত্তর। ঠিক আছে, পুরোটা কিন্তু একটা কাব্যগ্রন্থের নাম। তাহলে কি, না শীত রাত্রির প্রার্থনা, বুদ্ধদেব বসুর শীত রাত্রির প্রার্থনা কবিতাটি শীতের প্রার্থনা বসন্তের উত্তর কাব্যগ্রন্থের অন্তর্গত। ক্লিয়ার জায়গাটা? ওকে। নেক্সট 8 নাম্বার প্রশ্ন কি রয়েছে, না কঙ্কাবতী কাব্যের জনপ্রিয় কবিতার নাম কি? কঙ্কাবতী কাব্যের একটা জনপ্রিয় কবিতার নাম হচ্ছে একখানা হাত। ঠিক আছে। ওকে। নেক্সট 9 নম্বরের প্রশ্ন কি রয়েছে, না রাত তিনটের সনেট, ভালো করে মনে রাখবে, নামক জনপ্রিয় কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে এই যে রাত তিনটের সনেট, এই কবিতাটা কার লেখা? বুদ্ধদেব বসুর লেখা। এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না যে আঁধার আলোর অধিক কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে এই রাত তিনটের সনেট নামক কবিতাটি। ক্লিয়ার? 10 নম্বরের যে প্রশ্নটা খুব ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে, সেটা কি ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আসতেও পারে যদি তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো। ঠিক আছে, দেখো, কালের পুতুল প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির প্রথম প্রকাশকাল কত? তাহলে এই যে কালের পুতুল যে প্রবন্ধ গ্রন্থটি, এই কালের পুতুল প্রবন্ধ গ্রন্থটি কার রচনা? বুদ্ধদেব বসুর রচনা বা বুদ্ধদেব বসুর লেখা। এই যে কালের পুতুল প্রবন্ধ গ্রন্থটি, এই প্রথম মানে কালের পুতুল প্রবন্ধ গ্রন্থটি প্রথম প্রকাশিত হচ্ছে 1946 সালে। এটা একটু মনে রাখবে। তাহলে কি হলো, না বুদ্ধদেব বসুর লেখা কালের পুতুল নামক প্রবন্ধ গ্রন্থটি প্রথম প্রকাশিত হচ্ছে 1946 সালে। এরপরে এখান থেকে এক্সট্রা একটা তথ্য মনে রাখবে যে প্রবন্ধ গ্রন্থটির প্রচ্ছদপট তৈরি করেছিলেন কিন্তু যামিনী রায়। পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়েই দেয় ইনকেসের ব্যাপারে যে বুদ্ধদেব বসুর কালের পুতুল প্রবন্ধ গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হচ্ছে বা হয়, তখন এই কালের পুতুল প্রবন্ধ গ্রন্থটির প্রচ্ছদপট কে এঁকেছিলেন বা কে নির্মাণ করেছিলেন? তখন উত্তর কি হবে? যামিনী রায়। মোটামুটি এই কটা প্রশ্ন যদি তোমরা করে রাখতে বলো তাহলে এনাফ এখান থেকে। ঠিক আছে, বন্দির বন্দনা ভালো করে মনে রাখবে। এরপরে আমরা এখান থেকে কয়েকটা উপন্যাসের নাম আমরা জেনে নেব ইনার, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তাহলে বুদ্ধদেব বসুর কয়েকটি উপন্যাসের নাম একটু জেনে রাখবে, যদি চলে আসে তাহলে যেন তোমরা লিখতে পারো। বিশেষ করে প্রথম উপন্যাসের নাম হচ্ছে সাড়া, যেটা 1930 সালে কিন্তু তা প্রকাশিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে একদা তুমি প্রিয়ে, এটা 1933 সালে প্রকাশিত হচ্ছে। লাল মেঘ 1934, এটা 1934 সালে প্রকাশিত হচ্ছে লাল মেঘ। কালো হাওয়া 1942 সালে প্রকাশিত হচ্ছে। তিথি ডোর 1949 সালে প্রকাশিত হচ্ছে। এরপরে দুটো অশ্লীলের জায়গা, একটা হচ্ছে রাত ভরে বৃষ্টি, এটা ভরে না, রাত ভর বৃষ্টি, হ্যাঁ রাত ভর বৃষ্টি 1967 সালে প্রকাশিত হচ্ছে। আর একটা হচ্ছে গোলাপ কেন কালো, যেটা 1968 সালে প্রকাশিত হচ্ছে। এই দুটোর জন্য তাকে অশ্লীল লেখক কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এই দুটো উপন্যাস। এরপরে নাটকের জায়গা আমরা একটু মনে রাখবো। নাটক কি, না উনার নাটক হচ্ছে অসামান্য মেয়ে, একটা নাটক যেটা 1934 সালে প্রকাশিত হচ্ছে। মায়া মালঞ্চ উনার লেখা একটা নাটক, অর্থাৎ বুদ্ধদেব বসুর, যেটা 1944 সালে প্রকাশিত হচ্ছে। তপস্বী ও তরঙ্গিনী, এটা একটা নাটক 1966 সালে প্রকাশিত হচ্ছে। বুদ্ধদেব বসুর অন্যতম একটা নাটক হচ্ছে কলকাতার ইলেকট্রা, এটা 1968 সালে প্রকাশিত হচ্ছে। আর কাল সন্ধ্যা, যেটা 1969 সালে প্রকাশিত হচ্ছে। তবে মনে রাখবে এই যে তিনটে যে নাটক, ভালো করে একটু দেখিয়ে দিই, এই তিনটে নাটক অর্থাৎ তপস্বী তরঙ্গিনী,
কলকাতার ইলেকট্রা আর কাল সন্ধ্যা, এই তিনটে হচ্ছে বুদ্ধদেব বসুর কাব্যনাট্য। কাব্য নাটক, এটা একটু ভালো করে মনে রাখবে, ইনার এটা কিন্তু কাব্য নাটক। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেওয়া হয় যে বুদ্ধদেব বসুর দুটি কাব্য নাট্যের নাম লেখো, তাহলে কি লিখবে? বা কাব্য নাটকের নাম লেখো বা কাব্যের নাট্যের নাম লেখো, তখন কি লিখবে? তপস্বী তরঙ্গিনী, কলকাতার ইলেকট্রা, কাল সন্ধ্যা। তপস্বী তরঙ্গিনী 1966 সালে প্রকাশিত হচ্ছে, কলকাতার ইলেকট্রা 1968 সালে প্রকাশিত হচ্ছে, আর কাল সন্ধ্যা 1969 সালে প্রকাশিত হচ্ছে। ক্লিয়ার? বুদ্ধদেব বসু ক্লিয়ার? তাহলে বুদ্ধদেব বসুর মোটামুটি এইটুকু যদি তোমরা জেনে রাখতে পারো তাহলে ঠিক আছে। বিশেষ করে বুদ্ধদেব বসুর যে 18টা কাব্যগ্রন্থের নাম বললাম সেগুলো একটু ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই গেল বুদ্ধদেব বসুর সম্পর্কিত আমাদের আলোচনা। তো তোমাদের রবীন্দ্র উত্তর আধুনিক কবির যে জায়গাটা রয়েছে সেখান থেকে তোমাদের 7জন কবি আমি বললাম আলোচিত, মানে তোমাদের পড়তে হবে। তার মধ্যে আজকের ক্লাসে আমাদের আলোচনা হলো বুদ্ধদেব বসু। পরবর্তী ক্লাসে আমরা প্রেমেন্দ্র মিত্র সম্পর্কিত আমরা আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কিত আলোচনা করব। নেক্সট সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব সমর্থন। আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাতে পারো। পাশাপাশি যদি তোমরা আমাদের ক্লাসের 3rd সেম মেজর বেঙ্গলি গ্রুপে যদি জয়েন হতে চাও, যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো একমাত্র তারাই জয়েন হবে, তাদের জন্যই ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে টেলিগ্রাম গ্রুপে তোমাদের মনের মধ্যে যাবতীয় যা প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো। যদি কোনো এই জায়গা থেকে ডাউট থাকে কিংবা বুদ্ধদেব বসু সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নটি জানাবে। আমি কমেন্ট বক্সেই কিন্তু তোমাদের উত্তরটি সংক্ষেপে লিখে দেবো আর কি, ঠিক আছে। উত্তরটি সংক্ষেপে আমি তোমাদের দিয়ে, তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কিত আলোচনা